আসসালামু আলাইকুম। সুপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম মেধা তালিকা নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তম মেধা তালিকা দেওয়ার পরবর্তী সময়ে অষ্টম মেধা তালিকা কি আদৌ দিতে পারে, বা দিলেও সেটি কবে দিতে পারে, কিংবা সবচেয়ে বেশি যেই প্রশ্নটি আমরা পাই সেটি হচ্ছে, ভাই আমার তো এত মেরিট পজিশন, আমি কি হচ্ছে অষ্টম মেরিট লিস্টে কল পাবো কিনা। আমরা সপ্তম মেরিট লিস্ট অ্যানালাইসিস করে দেখেছি, সেখানে বেশ কিছু ইউনিটে বেশ কিছু আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা আমরা দেখছি, এবং পাশাপাশি কিছু ইউনিটে কিছু শিফটে আমরা একই রকম ভাবে আসন ফাঁকা না হওয়ার সম্ভাবনা একই রকম ভাবে দেখছি। তো যেমনটা আমি বলবো, যে তোমরা যারা ওয়েটিং আছো, যারাই যেই পজিশন নিয়ে তোমরা ওয়েটিং এ আছো, যে কোনো ইউনিটে সেটা হতে পারে, তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওতে আমরা সকল ইউনিটের সকল শিফট নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে এটুকু বলতে পারি যে তোমরা তোমাদের সাবজেক্ট পাওয়া না পাওয়া নিয়ে একটি সম্যক ধারণা লাভ করবে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চাই। তার আগে ছোট্ট একটি কথা, আমি আসলে ভিডিওতে কখনোই এভাবে বলি না যে আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের পেজ থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভর্তি সংক্রান্ত সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট আমরা জানাচ্ছি তোমাদেরকে। বিনা পারিশ্রমিকে, বিনা পয়সা আমরা এই কাজগুলো তোমাদের জন্য করছি। তোমাদের কাছ থেকে আমাদের কোনো বিনিময়ে চাওয়া নেই, শুধুমাত্র একটু বিনিময়ে চাওয়া, সেটি হচ্ছে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপিরেশন, তোমাদের সমর্থন আমাদের পথ চলার অনুপ্রেরণা। তো আমরা আশা করব যে তোমরা যারাই ভিডিওটি দেখছো, যারা ইতিমধ্যে চ্যানেলের সাথে যুক্ত আছো তারা তো আছোই, যারা নতুন তারা অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আচ্ছা, তো আজকে আমরা যদি শুরু করি প্রথমে এই ইউনিট দিয়ে। আচ্ছা, তো আমরা কোন শিফটে কত সিট আছে এগুলো অনেক পুরাতন আলাপ, এগুলো নিয়ে আর কথা না বাড়াই। আমরা এখন চলে যাব সরাসরি আহ ফার্স্ট শিফটে, এবং পরবর্তী সেকেন্ড শিফট আছে এবং থার্ড শিফটে। আমরা এইভাবে গ্রাজুয়ালি সকল ইউনিটের শিফট ভিত্তিক যে মেরিট পজিশন গুলো সেগুলো তোমাদের সামনে একদম লাইভে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এই ইউনিটের প্রথম শিফটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সপ্তম মেরিট লিস্টে 787 পর্যন্ত, আচ্ছা আমি একটু পেন ইউজ করি। আচ্ছা, 787 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট পেয়েছে। ঠিক আছে, আচ্ছা ওয়েট, একটু পেন ইউজ করি, তাহলে তোমাদের জন্য বিষয়টা বুঝতে বা ধরতে সুবিধা হবে। 787 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, এবং সিক্স মেরিট লিস্টে আমরা যেমন দেখি 722 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এখন আমরা একটু ইন্টারভাল খেয়াল করি, কত ইন্টারভাল এখানে এই 2 মিনিটের মধ্যে। ইন্টারভাল হচ্ছে 65। তার মানে ষষ্ঠ মেরিট লিস্ট দেওয়ার পরবর্তী সময়ে নতুন করে আরো 65 মিনিটকে তারা কাভার করেছে। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এই যে আরো 65টি মেরিট তারা কাভার করেছে, এখানে কিন্তু 65 জনকে তারা কল করে নাই। ঠিক আছে, বিগত মেরিট লিস্ট গুলাতে আমরা এইভাবে ইন্টারভাল খেয়াল করে তারপরে বলেছি, কিন্তু এখানে কিন্তু যেহেতু গণবিজ্ঞপ্তি এসেছে, অনেকে যায়নি সেখানে আবেদন করতে, ঠিক আছে, অনেকে হয়তো অন্য কোথাও ভর্তি হয়েছে, সেজন্য কিন্তু আসলে দেখা গিয়েছে যে এই 723 যে বা 725 যে সে যায় না, কিন্তু 730 গেছে। অবশ্যই তাহলে 730 সে সাবজেক্ট পাবে, তাই না? ব্যাপারটা এরকম হয়েছে আর কি। হ্যাঁ, তো এই জন্য এই 65টি আসন যে তারা কাভার করেছে, সেখানে মাত্র নতুন করে 21 জনকে তারা সাবজেক্ট দিয়েছে। ঠিক আছে ভাইয়া, এই ক্যালকুলেশনটা কিন্তু একটু বুঝো। ঠিক আছে,
65 মিনিটকে তারা কল করেছে, কিন্তু স্টুডেন্ট তারা নিয়েছে কয়জনকে? 21 জনকে, ঠিক আছে। তার মানে তোমার এখানে 21 জন আসলে ভর্তি হবে না সবাই, ঠিক আছে। এটা আসলে আমাদের খুবই সাধারণ ব্যাপার। তো এর পরবর্তী মেরিট প্রকাশ করলে সেক্ষেত্রে আসলে হয়তো তোমার আরো 10 থেকে 12 জনকে নতুন করে কল করতে পারে। এখন সেই 10 থেকে 12 জনকে কল করতে গিয়ে এক্সট্রা আরো কয়টি মেরিট তারা কাভার করে, সেটাই হচ্ছে মুখ্য বিষয়, ঠিক আছে। তার মানে তোমরা যারা 900 950 পর্যন্ত, কিংবা ধরো আরো পরবর্তীতে যারা আছো, তোমরা যারা গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছো, তোমাদের কিন্তু সেক্ষেত্রে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। একই রকম ভাবে এখানেও দেখো, সপ্তম থেকে ষষ্ঠ মেরিট লিস্টে, মানে ষষ্ঠ মেরিট লিস্ট দেওয়ার পরে তারা কিন্তু আরো 76টি আসন নতুন করে তারা কাভার করেছে। তো সেখানে দেখি কল করেছে কয়জন? সেখানে তারা কল করেছে 26 জনকে, তারা কল করেছে নতুন করে, ঠিক আছে। নতুন করে তারা 26 জনকে কল করেছে। এখন এই যেটা বললাম একটু আগে, যে 26 জনের 26 জনই ভর্তি হবে না, ঠিক আছে। তো সেখানেও তোমার দেখা যাবে যে 10 12 15টা সিট ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী মেরিট লিস্টে তোমরা কল পাবা একই রকম ভাবে, একই হারে। এখন আসি থার্ড শিফট। থার্ড শিফটে কিন্তু একটা ছোটখাটো বিপ্লব ঘটে গেছে সেই ক্ষেত্রে, যদি বলতে চাইস কেন। এটা হচ্ছে থার্ড শিফটে আমরা আমাদের বিগত ভিডিওগুলোতে আমরা বলেছি যে থার্ড শিফটে সবচেয়ে বেশি মেরিট পজিশন থেকে সাবজেক্ট পাবে শিক্ষার্থীরা, এবং বাস্তবে কিন্তু তাই ঘটছে। এবং সামনেও অষ্টম মেরিট লিস্ট দেওয়ার পরেও সেক্ষেত্রে এই শিফটে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী কল পাবে অন্য দুই শিফটের তুলনায়। এখন দেখো, নতুন করে তারা এখানে ষষ্ঠ মেরিট লিস্ট দেওয়ার পরে নতুন করে তারা এখানে 187টা সিট তারা সেক্ষেত্রে কাভার করেছে। তো সেক্ষেত্রে কল পেয়েছে কয়জন? এখানে কিন্তু সবচেয়ে বেশি 48 থেকে 49 জন তারা নতুন করে কল করেছে, ঠিক আছে। মানে 48 জন থেকে 49 জন শিক্ষার্থীকে তারা কল করেছে, ঠিক আছে। মানে 48 জন, এটা একটা এক্সাক্ট নাম্বার, যেই নাম্বার তোমার হচ্ছে স্টুডেন্টদেরকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। মানে 48 জন আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করতেছে। সো এখানে কিন্তু তোমার কয়টা সিট কাভার করেছে সেটা কিন্তু মুখ্য বিষয় না। এখানে সিট কাভার করেছে প্রায় তোমার 187টা, 921 এবং 1108-এর মধ্যে যে ডিফারেন্স বা ইন্টারভাল, সেটা হচ্ছে 187। কিন্তু 187 সিট তো তারা কাভার করেছে, এর মধ্যে ডেকেছে কয়জনকে? 48 জনকে। কেন 187 জনকে ডাকে নাই? কারণ হয়তো অনেকেই গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করে নাই, কিংবা অনেকেই রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারে নাই, বা আদার্স অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। অনেকেই তোমার ভর্তি বাতিল করতে পারে, তাই না? এরকম অনেক ঘটনা ঘটতে পারে। তো একই রকম ভাবে তোমার এই এখানে 48 জনকে কল করেছে, অবশ্যই এখানে তোমার অর্ধেকের বেশি শিক্ষার্থী তোমার দেখা যাবে যে ভর্তি হয়েছে, বাট অর্ধেক শিক্ষার্থী ভর্তি হয় নাই। তো সেক্ষেত্রে তোমরা যারা ওয়েটিং আছো ভাইয়া, এই ইউনিটে 1200 পর্যন্ত তোমরা সেক্ষেত্রে, বা তারও অধিক মেরিট পর্যন্ত তোমরা, কারণ গণবিজ্ঞপ্তিতে তোমরা যারা অ্যাপ্লাই করেছো, কারণ অনেক শিক্ষার্থীকে তারা ডেকেছে, তার মানে পরবর্তীতে আরো কিন্তু প্রায় 20 25টা সিট সেক্ষেত্রে খালি থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে। বা আরো কম বেশি হতে পারে, ঠিক আছে। কারণ এটা মানে খুবই কমন ব্যাপার যে সবাই এখানে ভর্তি হবে না। গুচ্ছে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, অনেকেই দেখা যাবে যে তার পছন্দের বিশ্ববিদ্যালয়, কিংবা তার যে বিভাগীয় বিশ্ববিদ্যালয় বা তার জেলার যে কোনো বিশ্ববিদ্যালয়ে সে ভালো সাবজেক্ট পেয়েছে, ঠিক আছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা চাবে হয়তো তাদের গার্ডিয়ানদের যে চাওয়া পাওয়া, যে তার মেয়েকে তারা তাদের কাছে রেখে পড়াবে, সেক্ষেত্রে তার স্থানীয় যে ইউনিভার্সিটি সেখানে যদি সে ভালো সাবজেক্ট পায়, অবভিয়াসলি সেখানে সে চলে যাবে। যেহেতু গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, তো মধ্যেই দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তার মানে অনেক সংখ্যক শিক্ষার্থী কিন্তু সেখানে গুচ্ছে চলে যাওয়ার একটা প্রবণতা আছে ভালো সাবজেক্ট পেলে, বা আমি যে ফ্যাক্টর গুলো বললাম সেই ফ্যাক্টর গুলো বিবেচনা করলে। তো সেক্ষেত্রে আসলে এখানেও একটি বড় সংখ্যক সিট কিন্তু খালি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা সব ইউনিটের ক্ষেত্রে না। আবারও বলছি, এটা সব ইউনিটের বা সব শিফটের ক্ষেত্রে না। আমি সামনে আসছি কোন ইউনিটে আর কোনো মেরিট লিস্ট দিবে না সেই বিষয়ে আমরা বলার চেষ্টা করব, ঠিক আছে, পরবর্তীতে। এই তো গেল এই ইউনিট, এরপর আমরা দেখার চেষ্টা করব বি ইউনিট। এবার আমরা দেখব যে বি ইউনিটে কোন শিফটে, কারণ বি ইউনিটে যেহেতু 3টি শিফটে পরীক্ষা হয়েছিল, সো এক এক শিফটে এক এক গ্রুপে এক এক রকম ভেরিয়েশন আমরা লক্ষ্য করেছি।
প্রথমে আমরা ইউনিটের প্রথম শিফটে যদি বিজ্ঞান বিভাগের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, অষ্টম মেরিট লিস্ট যদি দেয়, সেখানে কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী কল করবে। কারণ এখানে দেখো, ইন্টারভাল দেখো, 117 এবং 123। সেখানে কিন্তু তোমার 6 জনকে তারা সেক্ষেত্রে কল করেছে, ঠিক আছে। বা এখানে আমরা যেমনটি দেখতে পেরেছি, 5 জনকে তারা কল করেছে, হ্যাঁ। মানে 6টা আসনের বিপরীতে তারা 5 জনকে কল করেছে। তার মানে এখানে হয়তো দুই একজন ভর্তি বাতিল বা ভর্তি না হতে পারে। সেক্ষেত্রে হয়তো তোমরা যাদের মেরিট লিস্ট এর আশেপাশে আছো 5-6 এর মধ্যে, কিংবা মানে যদি সোজা বাংলায় বলি, তাহলে 2-3টা আসন ফাঁকা হতে পারে। তার মানে তোমরা 2-3 জন কল পেতে পারো যারা এর পরবর্তী ওয়েটিং লিস্টে আছো। বিজনেস বিভাগে একই রকম ভাবে আমরা সেক্ষেত্রে মাত্র একজনকে কল করতে দেখেছি সপ্তম মেরিট লিস্টে। তার মানে এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে, ঠিক আছে। তার মানে তোমরা যারা ধরো এর পরবর্তীতে অনেক দূরে আছো, কিংবা 4-5 ডিফারেন্সও আর থাকো না কেন, তোমাদের কিন্তু আসলে সম্ভাবনাটা খুবই কম, ঠিক আছে, অষ্টম মেরিট লিস্ট দেওয়ার ক্ষেত্রে। এবার আসি আমরা মানবিক বিভাগে। মানবিক বিভাগে আমরা যদি একটু ইন্টারভালটা খেয়াল করি, দেখি যে কয়টি সিট তারা আসলে কাভার করেছে ষষ্ঠ থেকে সপ্তম মেরিট লিস্ট দেওয়ার ক্ষেত্রে। 40টি সিট তারা কাভার করেছে, এবং যেখানে তারা কল করেছে 17 জন নতুন শিক্ষার্থীকে। তার মানে তারা 40টি আসন তারা কাভার করেছে, কিন্তু স্টুডেন্ট ডেকেছে 17 জনকে, ঠিক আছে। কেন ডেকেছে সেটা আমি ইতিমধ্যেই বলেছি। সো তোমরা আশা করি সেটা বুঝতে পেরেছো। তো এই 17 জনকে তারা ডেকেছে, এখানে 17 জন ভর্তি হবে না, ঠিক আছে। তো তোমাদের আসলে যাদের মেরিট পজিশন এর পরবর্তীতে ধরো তোমরা গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করেছো সেটা তো আমরা জানি না ভাইয়া, তাই না। তো আমরা বলতে পারি যে মোটামুটি 6-7টা সিট এখানে ফাঁকা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে অষ্টম মেরিট লিস্টে তোমার সাবজেক্ট পাবে, ঠিক আছে, সেক্ষেত্রে সাবজেক্ট পাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি তোমার বি ইউনিটে শিফট 2 এর ব্যাপারে। ঠিক আছে, শিফট 2 তেও একই রকম ভাবে তোমার আমরা যদি সায়েন্সের দিকে লক্ষ্য করি, এখানে 137 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তারপরে নতুন করে 8টি সিট তারা কাভার করেছে, যেখানে শিক্ষার্থীদেরকে ডেকেছে মাত্র 3 জন। তার মানে 8টি সিট কাভার করতে তারা 3 জন শিক্ষার্থীকে কল করেছে। তো এখানেও আসলে অষ্টম মেরিট লিস্টে সম্ভাবনা খুবই কম, হ্যাঁ। তারপরও দুই একজন হয়তো কল করতে পারে যদি কেউ ভর্তি বাতিল করে বা ভর্তি না হয় সেই ক্ষেত্রে। তারপর আসি বাণিজ্য বিভাগের ক্ষেত্রে। বাণিজ্য বিভাগে দেখো নতুন করে মাত্র একজনকে তারা কল করেছে। সো এখানে আসলে সম্ভাবনাটা খুবই ক্ষীণ। তার মানে অষ্টম মেরিট লিস্টে হয়তো এটা পরিবর্তন নাও হতে পারে, ঠিক আছে, এটা 52-52ই থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, বা তোমার হয়তো 1-2 বাড়তে পারে। সো এটা ডিপেন্ড করছে, কিন্তু অনেক বড় হারে কখনই বাড়বে না। তার মানে অষ্টম মেরিট লিস্টে এটার সম্ভাবনা খুবই কম। এখন আসি মানবিক বিভাগে। মানবিক বিভাগে দেখি আমরা প্রথমেই আমরা যেটি নোটিস করবো সেটি হচ্ছে কতটি আসন তারা আসলে কাভার করেছে, বা পরবর্তীতে আমরা দেখবো যে কয়জনকে তারা কল করেছে। দেখো, তারা কিন্তু 48টি আসন কাভার করেছে, যেখানে তারা শিক্ষার্থী কল করেছে 17 জন, ঠিক আছে। একই রকম ভাবে এখানে 17 জনকে তারা কল করেছে, তার মানে 17 জন ভর্তি হচ্ছে না। হ্যাঁ, 5-6-7টা সিট এরকম সংখ্যক সিট খালি হতে পারে অষ্টম মেরিট লিস্টে। তোমাদের মানবিক বিভাগ থেকে যারা আছে পরবর্তীতে ওয়েটিং এ, তোমাদের জন্য এটা হচ্ছে আমার কথা যে তোমরা কল পেতে পারো 6 থেকে 7 জন নতুন করে। এইবার আসি তোমার বি ইউনিটের থার্ড থার্ড শিফটও একই রকম ভাবে বিজ্ঞান বিভাগ থেকে দেখো নতুন করে তারা মাত্র একজনকে কল করেছে, ঠিক আছে। 2টি সিটের বিপরীতে তারা একজনকে কল করেছে। তারপরে হচ্ছে তোমার যদি বলি যে অষ্টম মেরিট লিস্টে আসলে থার্ড শিফটের বিজ্ঞান থেকে নতুন করে কেউ কল না পাওয়ার সম্ভাবনাই বেশি। সো এই ইউনিটের এই শিফটে যারা আছো বিজ্ঞান বিভাগ থেকে, ভাইয়া তোমাদের আসলে আশা না রাখা উচিত। কারণ মিথ্যা আশ্বাস যে আসলে আমরা কাউকেই কখনো চাবো না যে উৎসাহিত করা, ঠিক আছে। যেটা সত্য বা যেটা বাস্তব সেটাই আমরা তোমাদেরকে বলবো। আমরা আসলে কখনোই শিক্ষার্থীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বলবো না যে তোমরা সাবজেক্ট পাবা, ওয়েটিং থেকে অনেক দূর যাবে, ঠিক আছে। আমাদের হয়তো ভিডিওতে ভিউজ বাড়বে বা সাবস্ক্রাইবার বাড়বে, এগুলো বললে বা মুখরোচক বিভিন্ন তথ্য উপস্থাপন করলে, কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য বা মুখ্য লক্ষ্য কিন্তু কখনোই ওইটা না, ঠিক আছে। আমরা
বরাবরের মতো অথেন্টিক এবং নির্ভরযোগ্য তথ্য দিয়ে শিক্ষার্থীদের পাশে আছি এবং সবসময় সেটির ধারা অব্যাহত রাখবো আমরা। বাণিজ্য বিভাগ থেকে একই রকম ভাবে নতুন করে কেউ কল পাবে না অষ্টম মেরিট নিয়ে। ঠিক আছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ ভাইয়া পরবর্তী 3টি মেরিটে দেখো, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, মানে 3টি মেরিটেই কিন্তু নতুন করে কেউ কল পায় নাই। তাহলে ভাইয়া তুমি কেমনে আহ আশা রাখবা যে অষ্টম মেরিটে তুমি কেউ কল পাবে নতুন করে? ঠিক আছে, সো এখানে আসলে ভাগ্য। ঠিক আছে, যদি দুই একজন ভর্তি ক্যান্সেল করে বা দুই একটা সিট ফাঁকা, তাহলে হয়তো দুই একজন কল পেতে পারো। ঠিক আছে, পেতে পারো, বাট শিওর না। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা মানবিক বিভাগে। ঠিক আছে, মানবিক বিভাগেও একই রকম ভাবে অনেক শিক্ষার্থী তোমার কল করেছে। ঠিক আছে, এখানে নতুন করে 141টি সিট তারা কাভার করেছে, মানে 141টি মেরিট তারা কাভার করেছে। এবং আহ দুঃখিত, সিট না মেরিট আর কি, এটাকে আমি ভুল বললাম। 141টি মেরিট তারা কাভার করেছে এবং নতুন করে তারা কল করেছে 36 জন শিক্ষার্থীকে। ঠিক আছে, 36 জন শিক্ষার্থীকে তারা নতুন করে কল করেছে। তো এখানকার ভাইয়া 36 জনের সবাই যে ভর্তি হবে ব্যাপারটা এরকম না, এরকম কোনো ইউনিভার্সিটিতে হয় না। ঠিক আছে, তো যেহেতু এখন গুচ্ছের ভর্তি চলমান আছে, হ্যাঁ, সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, অনেক শিক্ষার্থী কোনো মুভ করবে বা অনেকে মাইগ্রেশন হচ্ছে, ভালো সাবজেক্ট পাচ্ছে। সো তোমাদের কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে। এই ইউনিটে আরো 15 থেকে 17 জন, হ্যাঁ, এরকম সংখ্যক শিক্ষার্থী নতুন করে তোমরা অষ্টম মেরিট লিস্টে কল পেতে পারো। আচ্ছা, এই তো গেল আমাদের বি ইউনিটের সকল শিফটের যেই পর্যালোচনা। এইবার আসি আমরা সি ইউনিট নিয়ে। ঠিক আছে, সি ইউনিটে বরাবরের মধ্যে আমরা বলেছিলাম যে সি ইউনিটে কিন্তু শেষের দিকে অনেক শিক্ষার্থীকে নতুন করে তারা কল করবে, এবং বাস্তবতা ঠিক একই রকম ভাবে আমরা পর্যবেক্ষণ করেছি। সেটি হচ্ছে এই সি ইউনিটে যারা তোমরা পরীক্ষা দিয়েছ, শুধু সি ইউনিট কেন, যেসব ইউনিটগুলোতে শুধুমাত্র বা যেসব শিফট গুলোতে শুধুমাত্র একটি নির্দিষ্ট বিভাগ থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল, যেমন এই ইউনিটের কথা যদি আমরা বলি, একটু আগে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই ইউনিটের বাস্তব চিত্র। ঠিক আছে, আমরা যদি একটু দেখাই, এই যে দেখো, এখানে কিন্তু শুধুমাত্র বিজ্ঞান স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, সো এই ইউনিটে কিন্তু তোমার অনেক সংখ্যক শিক্ষার্থীকে তারা নতুন করে কল করবে। তা আমরা যদি দেখি যে সি ইউনিটে তারা নতুন করে ফার্স্ট শিফটে কয়জনকে কল করেছে, 36 জনকে তারা কল করেছে নতুন করে। ঠিক আছে, তারপর নতুন করে 36 জন শিক্ষার্থীকে তারা ডেকেছে ফার্স্ট মেরিট, সরি, ফার্স্ট শিফটে। আচ্ছা, এখন এই 36 জনের মাঝে তো সবাই ভর্তি হবে না ভাইয়া। ঠিক আছে, বারবার বলছি, হ্যাঁ, বিরক্ত হইও না, কারণ এটাই আসলে বাস্তবতা। হ্যাঁ, সকলেই ভর্তি হয় না বা হবেও না। তার মানে এখানেও কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে এখানেও প্রায় আম 13 থেকে 15টা কিংবা আরো বেশি সংখ্যক আসন ফাঁকা হতে পারে। তার মানে এতজন শিক্ষার্থী নতুন করে কল পাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এখন আমরা দেখি শিফট থ্রি। শিফট থ্রিতে দেখো ভাই, বিজ্ঞান বিভাগ থেকে নতুন করে কেউ কল পাবে না অষ্টম মেরিট লিস্টে, সোজা কথা একদম। তারপর আসি, আচ্ছা, আমরা বাণিজ্যটা একটু পরে আসছি। ঠিক আছে, আমরা আগে মানবিকটা একটু দেখি। হ্যাঁ, মানবিক বিভাগে নতুন করে কেউ কল পাবে না অষ্টম মেরিট লিস্টে, এই দুটা বলে নিলাম আগেই, কারণ তোমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছ ভাই পরপর এখানে 3টি মেরিট লিস্টে নতুন করে কেউ সাবজেক্ট পায় না। এখানে পরপর 1 2 3 4 5টি মেরিট লিস্টে নতুন করে কেউ সাবজেক্ট পায় নাই। ঠিক আছে, এখন আসি বাণিজ্য বিভাগে। বাণিজ্য বিভাগে কিন্তু একটা, আবারও বলবো যে ছোটখাটো বিপ্লব এখানে ঘটেছে। আহ বিপ্লবটা কিন্তু এই যে এখানে 1 2 3 4, এই যে 4 নাম্বার মেরিট লিস্ট থেকেই বিপ্লব ঘটা শুরু হয়েছে। তোমরা দেখো, 307 পর্যন্ত থার্ড মেরিট লিস্টে গিয়েছে, তারপরে 310, তার মানে নতুন করে 4 নাম্বার মেরিট লিস্টে তারা 3 জনকে কল করেছে। তারপর কি কেউ ভাবতে পারছে সেটা, যে দিন দিন সেই
আহ, কল পাওয়ার শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে। দেখো 310 পর্যন্ত ডেকেছে, ওকে ফাইন। সেটা যদি ধরো নর্মাল ডিস্ট্রিবিউশন হতো তাহলে কি হতো, 300 হয়তো 12-15, হ্যাঁ, পর্যন্ত ফিফথ মেরিট লিস্টে কল পেতে পারতো। বাট সেখানে দেখো 332 পর্যন্ত কল পেয়েছে। ঠিক আছে, কল এখানে পেয়েছে। আচ্ছা, ষষ্ঠ মেরিট লিস্টে একই রকম ভাবে 361 জন কল পেয়েছে। তার মানে দেখো রেশিও কিন্তু দিন দিন বাড়ছে। তারপরে দেখো এখানে সপ্তম মেরিট লিস্টে 453 মেরিট পর্যন্ত কল পেয়েছে। তার মানে এটাকে বুঝতে পারছো, মনে হচ্ছে যে তোমার এই তোমার এই বিজ্ঞান, সরি, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কপাল খুলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে নতুন করে দেখো সপ্তম মেরিট লিস্টে নতুন করে 53 জন কল পেয়েছে। বুঝতে পারছো, এখানে কিন্তু নতুন করে 53 জনকে তারা কল করেছে। এখন 53 জনের মধ্যে ভাইয়া আসলে কি বলবো, মানে অর্ধেক শিক্ষার্থী ভর্তি হবে, ঠিক আছে, এ, বা অধিকাংশ শিক্ষার্থী ভর্তি হবে, কিন্তু এখানে আসন ফাঁকা হবে কিন্তু 20টির উপরে, এটা তুমি ধরে রাখো, হ্যাঁ। সো আরো নতুন করে কিন্তু 20-22 জন শিক্ষার্থী তোমরা কল পাবা। এখন কত মিনিট পর্যন্ত সেটা যাবে সেটা এখন আমরা আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না, ঠিক আছে। সেটা কারণ হচ্ছে তোমরা দেখো ভাইয়া, এখানে দেখো, এই দেখো ষষ্ঠ মেরিট লিস্ট থেকে সপ্তম মেরিট লিস্টের ইন্টারভাল কত দেখো। সপ্তম মেরিট লিস্টের সাবজেক্ট পেয়েছে কত, 453 পর্যন্ত। আর ষষ্ঠদের সাবজেক্ট পেয়েছে কত, 361 পর্যন্ত। তার মানে নতুন করে 92টি মেরিট তারা কাভার করেছে। তো স্বাভাবিকভাবে আসলে 92 জনকে তারা রাখতে পারতো, কিন্তু দেখেছে কয়জন, 53 জনকে। তার মানে সবাই কিন্তু এখানে কল পায় নাই, ঠিক আছে। সো এই জন্য এক্স্যাক্টলি কত মিনিট পর্যন্ত যাবে, বাট সেটা আমরা বলতে পারছি যে মোটামুটি ধরো 500 ক্রস করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা ডি ইউনিট নিয়ে। ঠিক আছে, ডি ইউনিটে দুটি শিফটে পরীক্ষা হয়েছিল, শিফট 1 এবং 3। আমরা যদি প্রথমেই এখানে বিজ্ঞান বিভাগের দিকে লক্ষ্য করি, ডি ইউনিটের শিফট 1-এ আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন করে তারা 4 জনকে কল করেছে, ঠিক আছে। আহ যেখানে তারা আসলে 7 মেরিট কাভার করেছে, মানে 7টি মেরিট কাভার করে তারা, সেক্ষেত্রে 5 জনকে কল করেছে, ঠিক আছে। তো এখানে আসলে হয়তো 2-1টা সিট ফাঁকা হতে পারে অষ্টম মেরিট লিস্টে, বাট সম্ভাবনা তেমন একটা নেই। যদিও কল পাও, ভাগ্যের সহায় তোমরা হয়তো 2-3 জন কল পেতে পারো। আচ্ছা, বাণিজ্য বিভাগেও আসলে একই রকম ভাবে খুবই কম সংখ্যক শিক্ষার্থী এখানে কল পাবা। দেখো নতুন করে 8টি মেরিট তারা কাভার করাচ্ছে, এবং সেখানে তারা নতুন করে 5 জনকে কল করেছে, হ্যাঁ, মানে 5 জন শিক্ষার্থীকে তারা সপ্তম মেরিটে ডেকেছে। এখন 5 জনের মধ্যে যদি কেউ ভর্তি না হয় ভাইয়া, বা কেউ যদি ভর্তি বাতিল করে, তাহলে হয়তো তোমরা একই রকম ভাবে 2-1 জন শিক্ষার্থী কল পেতে পারো। কিন্তু এখানে কিন্তু তোমার আসলে অনেক শিক্ষার্থী কল পাওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি আমরা মানবিক বিভাগে। মানবিক বিভাগে তারা দেখেছি আমরা নতুন করে 11 জনকে কল করেছে, ঠিক আছে। সপ্তম মেরিট লিস্টে তারা নতুন করে 11 জনকে কল করেছে। এখন 11 জনের মধ্যে 11 জনই ভর্তি হবে না, ঠিক আছে। এখানেও তোমার একই রকম ভাবে হয়তো 5-6টা সিট ফাঁকা হবে, তার মানে নতুন করে 5-6 জন তোমরা কল পেতে পারো। এখন আসি ডি ইউনিটের সর্বশেষ শিফট, মানে শিফট 3 নিয়ে। শিফট 3-তে তারা বিজ্ঞান বিভাগে তারা নতুন করে 8 জনকে কল করেছে। এই যে সপ্তম মেরিট লিস্টে তারা 8 জনকে কল করেছে। এখানে অষ্টম মেরিট লিস্টে তোমরা হয়তো সেক্ষেত্রে 3 জন কিংবা 4 জন নতুন করে কল পেতে পারো, হ্যাঁ। বাণিজ্য বিভাগও একই রকম ভাবে তারা 4 জনকে কল করেছে, ঠিক আছে। সপ্তম মেরিট লিস্টে তারা 4 জনকে কল করেছে। সো এখানেও আসলে 2-1 জনের আসলে কল পেতে পারো, হ্যাঁ। এর বেশি আসলে আমরা সম্ভাবনা দেখছি না। একই রকম ভাবে আমরা যদি মানবিক বিভাগের দিকে লক্ষ্য করি, মানবিক বিভাগে তারা কল করেছে
15 জনকে সপ্তম মেরিট লিস্টে সাবজেক্ট দেওয়ার জন্য। এখন তারা যে 15 জনকে কল করেছে সাবজেক্ট দেওয়ার জন্য, অনেকেই তোমার হয়তো আসবে না, ভর্তি হবে না, ভর্তি বাতিল করবে। মানে একই রকম ঘটনা আমি বারবার বলছি, কারণ তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে ভাই, যে কয়েকটা সিট ফাঁকা হবে কেন ফাঁকা হবে, ঠিক আছে, বা কয়টি ফাঁকা হবে। সো এই জন্য আমি আসলে একটু বিস্তারিত বলছি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে 15 জন নতুন কল করেছে যাদেরকে, এখানেও হয়তো অষ্টম মেরিট লিস্টে দেখা যাবে যে 7 থেকে 8টি সিট ফাঁকা আছে, তার মানে নতুন করে আরো 7-8 জন কল পাবা, ঠিক আছে। তো এই তো গেল সকল ইউনিটের পর্যালোচনা। আজকের মতো তোমাদের সাথে জগন্নাথ ইউনিভার্সিটির অষ্টম মেরিট লিস্ট নিয়ে যে অ্যানালাইসিস ভিত্তিক ভিডিও, সেটি আমরা ইতিমধ্যেই শেষ করেছি। এখন তোমাদের উদ্দেশ্যে ছোট্ট কিছু কথা। তোমরা যারা ওয়েটিং এ আছো, তোমরা আসলে মানসিকভাবে মোটেও স্বস্তিতে নেই কিংবা ভালো নেই। সামাজিক অবস্থা বলো, পারিবারিক অবস্থা বলো, ঠিক আছে, বা মানসিক অবস্থা বিশেষ করে সবকিছুই একটি ইমব্যালেন্স অবস্থা আছে। তোমাদের জন্য অবশ্যই জীবনে ভালো কিছু আছে। তোমরা কখনোই নিরাশ হবা না। সৃষ্টিকর্তার সিদ্ধান্তের উপরে সবসময় বিশ্বাস রাখবা। এবং তোমরা যারা একটু কাছাকাছি ওয়েটিং পজিশনে আছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। এবং যারা জগন্নাথ ছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছো বা ভর্তি সম্পর্কে যে কোনো তথ্য তোমরা খুব আগ্রহের সহিত জানতে চাচ্ছ, তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।